একদম সরাসরি মূল কথায় আসা যাক। ৩,০০০ টাকা? হ্যাঁ, প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এই বিপুল পরিমাণ টাকা ঢোকার নতুন সরকারি উদ্যোগ নিয়ে এখন চারিদিকে তুমুল চর্চা চলছে। সোর্স মেটেরিয়ালের উপর ভিত্তি করে তৈরি আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা মূলত পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য চালু হওয়া আপডেটেড স্কিম অন্নপূর্ণা যোজনার প্রশাসনিক রদবদল আর নতুন নিয়ম কানুনগুলো নিয়ে একদম খুঁটিনাটি আলোচনা করব। তো চলুন পুরো বিষয়টা ডিকোড করা যাক। আজকের আলোচনার রোডম্যাপটা একবার চট করে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা কথা বলবো এই বড় পরিবর্তনটা নিয়ে, তারপর যোগ্যতা এবং শর্তাবলী, এরপর বাধ্যতামূলক ভেরিফিকেশন, ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন, পোর্টাল স্ট্যাটাস এবং সবশেষে কিছু গুরুত্বপূর্ণ পলিসি আপডেট। তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, বড় পরিবর্তন, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে রূপান্তর। এখানে আর্থিক বরাদ্দের তফাৎটা একেবারে চোখে পড়ার মতো। আপনারা নিশ্চয়ই জানেন, আগের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে ১৫০০ থেকে ১৭০০ টাকা দেওয়া হতো। কিন্তু সদ্যগঠিত সরকারের এই নতুন অন্নপূর্ণা যোজনায় ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের পরিমাণ এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে সরাসরি ৩,০০০ টাকা করা হয়েছে। সোর্স অনুযায়ী এই স্কিমটা আসলেই একটা বড়সড় পদক্ষেপ হতে চলেছে। এখন প্রশ্ন হল, এই নতুন স্কিমের কাজ কবে থেকে শুরু হচ্ছে? প্রশাসনিক ঘোষণা অনুযায়ী টাইমলাইনটা বেশ ফাস্ট। ২০২৬-এর ২৭শে মে থেকে নবান্ন থেকে অফলাইন ও অনলাইনে ফর্ম দেওয়া শুরু হবে। এরপর ১লা জুন আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের রোল আউট আর পোর্টাল লঞ্চ করা হবে। শুধু তাই নয়, ৫ই জুন থেকে ২১শে জুন পর্যন্ত গোটা রাজ্য জুড়েই চলবে জনকল্যাণমূলক ক্যাম্প আর সচেতনতা কর্মসূচি, যাতে কারোর বুঝতে কোনো অসুবিধা না হয়। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, যোগ্যতা এবং কঠোর শর্তাবলী, অর্থাৎ কারা আসলে এই আপগ্রেডেড স্কিমটার সুবিধা পাবেন। এখানকার নিয়মটা কিন্তু বেশ নির্দিষ্ট। পশ্চিমবঙ্গের যে কোনো মহিলা বাসিন্দা যাদের বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে, মূলত তারাই এই স্কিমের আওতায় পড়বেন। এই উদ্যোগটার মূল লক্ষ্যই হল মহিলাদের আর্থিকভাবে আরও একটু স্বাবলম্বী করে তোলা। কিন্তু একটু দাঁড়ান, শুধু ভয়েস মিললেই যে টাকা পাওয়া যাবে, ব্যাপারটা ঠিক তেমন নয়। সরকারি আয়ের আওতার বাইরে থাকা মহিলাদের কাছে এই সাহায্য পৌঁছে দেওয়ার জন্য বেশ কিছু কঠোর শর্ত বা এক্সক্লুশন রাখা হয়েছে। কারা বাদ পড়ছেন? যারা আয়কর দেন বা ধরুন স্থায়ী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, রাজ্য বা কেন্দ্রীয় সরকারের পেনশনার এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীরা, এরা কিন্তু এই প্রকল্পের আওতাভুক্ত হবেন না। এমনকি এসআইআর ২০২৬-এর সময় যেসব ভোটারদের অনুপস্থিত বা অ্যাবসেন্ট হিসেবে ফ্ল্যাগ করা হয়েছে, তারাও এই স্কিমের বাইরেই থাকছেন। তাহলে যারা আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছিলেন, তাদের কি হবে? সোর্স থেকে জানা যাচ্ছে, পুরনো বেনিফিশিয়ারিরা স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালিভাবেই নতুন সিস্টেমে মাইগ্রেট হয়ে যাবেন। আর যাদের আবেদন ট্রিব্যুনালে পেন্ডিং রয়েছে বা যারা সিএএর আওতায় আছেন, তাদের আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আগের মতোই সহায়তা চালু থাকবে। তাই এই নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই। চলুন এবার তৃতীয় পর্বে যাওয়া যাক। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট, বাধ্যতামূলক ভেরিফিকেশন প্রক্রিয়া। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার নিশ্চিত করতে এটা জানতেই হবে। প্রতি মাসে ৩,০০০ টাকার এই পেমেন্ট পাওয়ার জন্য কিন্তু অনলাইন ভেরিফিকেশন একদম বাধ্যতামূলক। কেউ যদি আগে থেকেই পুরনো স্কিমে নথিভুক্ত থাকেন, তবুও তাকে এই নতুন ডিজিটাল ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতেই হবে। এই ধাপটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। স্কিপ করলেই কিন্তু পেমেন্ট মাঝপথে আটকে যেতে পারে। ভেরিফিকেশন প্রসেস শুরু করার আগেই ঠিক কি ডকুমেন্টস হাতের কাছে রাখা দরকার? চিন্তার কিছু নেই, মাত্র দুটো জিনিস লাগবে: আধার কার্ড আর ভোটার আইডি কার্ডের একদম পরিষ্কার একটা ছবি। খেয়াল রাখতে হবে ছবিগুলো যেন কোনোভাবেই ঝাপসা বা অন্ধকার না হয়, কারণ অস্পষ্ট ছবি আপলোড করলে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যেতে পারে। তাই আগে থেকেই ভালো ছবি তুলে ফোনে রেডি রাখাটা বুদ্ধিমানের কাজ। এই পুরো ডিজিটাল ভেরিফিকেশন প্রসেসটা খুব সহজেই কয়েকটা ধাপে করা যায়। প্রথম ধাপে জেলার নির্দিষ্ট ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করে নিজের ব্লক বা ওয়ার্ড সিলেক্ট করতে হবে। দ্বিতীয় ধাপে নিজের ব্যাংক অ্যাকাউন্টের শেষ ৪টে সংখ্যা টাইপ করে সার্চ করতে হবে। এরপর তৃতীয় ধাপে ওই যে আধার ও ভোটার আইডির পরিষ্কার ছবি তুলে রাখতে বললাম, সেগুলো আপলোড করতে হবে। চতুর্থ ধাপে এসআইআর, ট্রাইব্যুনাল আর সিএএ সংক্রান্ত কয়েকটা সাধারণ প্রশ্নের উত্তর দিতে হবে। আর সবশেষে ফর্মটা সাবমিট করে ভবিষ্যতের জন্য কনফার্মেশন স্ক্রিনশটটা অবশ্যই সেভ করে রাখতে হবে। ব্যাস, কাজ শেষ। এবার আসি আমাদের ৪ নম্বর পর্বে, লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন এবং আধার সেটিং সমস্যার সমাধান। এখানে অনেকের মনেই একটা সাধারণ প্রশ্ন আসতে পারে। ধরুন আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টটি ভুল, বা সেটা একটা জয়েন্ট অ্যাকাউন্ট, কিংবা অনেকদিন ব্যবহার না করার কারণে ডিঅ্যাক্টিভেট হয়ে পড়ে আছে। তখন কি করা উচিত?
আসলে বহু মহিলাই এই সমস্যার মুখোমুখি হন, যার ফলে সরকারি টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢুকতে গিয়ে আটকে যায়। এর সমাধান কিন্তু খুব একটা জটিল নয়। এনপিসিআই এর সেন্ট্রাল পোর্টালেই এই সমস্যার সমাধান রয়েছে। প্রথমে এনপিসিআই এর ওয়েবসাইটে গিয়ে ভারত আধার সিডিং এনাবেলার বা বেস খুলতে হবে। এরপর দ্বিতীয় ধাপে বর্তমান আধার ম্যাপিং স্ট্যাটাস চেক করতে হবে। যদি দেখা যায় যে ভুল অ্যাকাউন্টে লিঙ্ক করা আছে, তাহলে তৃতীয় ধাপে আধার সিডিং বা ডিসিডিং অপশনটি বেছে নিতে হবে। চতুর্থ ধাপে নতুন ব্যাংকের সঠিক ডিটেলস দিয়ে সিডিং টাইপ সিলেক্ট করতে হবে। আর একেবারে শেষ ধাপে নিজের মোবাইলে আসা ওটিপি দিয়ে অথেন্টিকেট করে রিকোয়েস্ট সাবমিট করলেই এই অ্যাকাউন্টের ঝামেলা পুরোপুরি মিটে যাবে। চলুন দেখে নিই আমাদের পঞ্চম পর্ব, অনলাইন পোর্টাল স্ট্যাটাস ইন্ডিকেটর, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা এখন ঠিক কোন অবস্থায় আছে সেটা কিভাবে ট্র্যাক করবেন। অ্যাপ্লিকেশন ট্র্যাক করার জন্য সরকারি ওয়েবসাইটে প্রশাসনিক লগইনের কোনো দরকার নেই। খুব সহজেই নিজের স্ট্যাটাস ট্র্যাক করা যায়। এর জন্য মূলত 4টে তথ্যের যে কোনো একটা থাকলেই হবে। অ্যাপ্লিকেশন আইডি অথবা রেজিস্টার্ড মোবাইল নম্বর অথবা স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর কিংবা নিজের আধার নম্বর। এইগুলোর যে কোনো একটা দিয়ে সার্চ করলেই পোর্টালের নিজের অ্যাপ্লিকেশনের আপডেট জানা যাবে। স্ট্যাটাস চেক করার সময় মূলত 3 ধরনের রেজাল্ট স্ক্রিনে দেখাতে পারে। যদি দেখেন সাবমিটেড বা পেন্ডিং স্ক্রুটিনি লেখা আছে, তার মানে অ্যাপ্লিকেশন ঠিকঠাক জমা পড়েছে, কিন্তু ভ্যালিডেশনের জন্য একটু অপেক্ষা করতে হবে। এক্ষেত্রে আর কিছু করার দরকার নেই। যদি দেখেন অ্যাপ্রুভড দেখাচ্ছে, তার মানে দারুণ খবর, পেমেন্টের জন্য সব রেডি, শুধু নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চালু আছে কিনা সেটা একটু খেয়াল রাখতে হবে। আর যদি কোনো কারণে রিজেক্টেড বা ডেটা মিসম্যাচ দেখায়, তার মানে হলো তথ্যে কোনো একটা বড়সড় ভুল রয়েছে এবং দ্রুত স্থানীয় ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। পর্ব 6, অতিরিক্ত স্টেট পলিসি আপডেট বা বৃহত্তর প্রশাসনিক রদবদল। এই স্কিম ছাড়াও রাজ্যে আরও বেশ কিছু বড় প্রশাসনিক রদবদল হয়েছে। যেমন রাজ্যের সব মহিলাদের জন্য বাসে যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হচ্ছে। পরে এর জন্য একটা আলাদা কার্ড সিস্টেমও আনা হবে। এছাড়া সপ্তাহে 2 দিন মাত্র 5 টাকায় মাছ ভাত খাওয়ার সুবিধা দিতে মা ক্যান্টিনের কথা বলা হয়েছে। আরেকটা উল্লেখযোগ্য আপডেট হল অভিযোগ জানানোর পোর্টাল মুখ্যমন্ত্রীকে বলুনের নাম বদলে এখন আপনার সরকারকে বলুন রাখা হয়েছে। পাশাপাশি জনস্বাস্থ্যের পরিকাঠামো আরও উন্নত করতে আয়ুষ বা AUSH বিভাগকে রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে। এই এত সব পরিবর্তনের মাঝখানেও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটা বড় আশ্বাস দেওয়া হয়েছে। বলা হয়েছে যতক্ষণ না অন্নপূর্ণা যোজনা পুরোপুরি চালু হচ্ছে, ততক্ষণ লক্ষ্মীর ভাণ্ডার চলতে থাকবে। এর মানে হলো নতুন সিস্টেম পুরোপুরি রেডি হতে যতদিনই সময় লাগুক না কেন, মাঝখানের এই সময়টায় কেউই আর্থিক সহায়তা থেকে বাদ পড়বেন না। একটা সেফটি নেট কিন্তু থেকেই যাচ্ছে। পুরো ব্যাপারটা জানার পর সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু এসেই যায়। এত বড় মাপের একটা ডেটা মাইগ্রেশন আর মহিলাদের জন্য এই বিপুল পরিমাণ আর্থিক বরাদ্দ 2026 সালের পশ্চিমবঙ্গের বৃহত্তর আর্থসামাজিক প্রেক্ষাপটে ঠিক কতটা প্রভাব ফেলবে? এই নতুন উদ্যোগকে সত্যি কোনো দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিবর্তন আনতে পারবে? ব্যাপারটা সত্যিই বেশ কৌতূহলোদ্দীপক এবং ভাববার মতো। তো সোর্স মেটেরিয়ালের উপর ভিত্তি করে তৈরি আজকের এই ব্যাখ্যামূলক আলোচনা আমরা এখানেই শেষ করছি। আশা করি পুরো বিষয়টা সবার কাছে এখন বেশ পরিষ্কার।